So, dear students, let us start today's class. Today is 13 August 2025, Wednesday. So, let us start our today's class. So, today we will discuss about different kinds of cardiovascular disease. So, chole heart disease or cardiovascular disease. তো বাই দিস টাইম আপনারা দেখতে পেয়েছেন যে আমি গ্রুপে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে ডিজিজের নাম দিয়েছি। এই ডিজিজগুলোর মধ্যে আমরা এক নাম্বার ডিজিজটা নিয়ে স্টাডি করব। এক নাম্বার গ্রুপের যে ডিজিজ এটাকে বলা হয় করোনারি হার্ট ডিজিজ। করোনারি হার্ট ডিজিজ কমন থেকে স্টার্ট করব। এই টপিকটা থেকে আপনি বোর্ড এক্সামে কোশ্চেন পাবেন, একদম নিশ্চিত থাকেন স্যার। করোনারি হার্ট ডিজিজ তো অনেকগুলো ডিজিজ আছে, তার মধ্য থেকে তিনটা ডিজিজকে আমাদের সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। প্রথম ডিজিজটার নাম হচ্ছে অ্যানজাইনা পেক্টোরিস। অ্যানজাইনা পেক্টোরিস, অ্যানজাইনা পেক্টোরিসকে আমরা বলে থাকি চেস্ট পেইন। এই ডিজিজটাকে তুমি যদি পালতে থাকো, এটাকে ট্রিটমেন্টে না গিয়ে এটাকে ডিনাই করতে থাকো, তাহলে এটা চলে আসবে এইখানে, হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের আরেকটা নাম মায়োকার্ডিয়াল ইনফার্কশন। থার্ড নাম্বার কি কার্ডিয়াক অ্যারেস্ট? হার্ট ফেলিউর। Infarction or the infarct, F-A-R-C, infarction, not infarction. Then 3 number হচ্ছে heart failure. Heart failure খুব দ্রুত আপনাদেরকে ছেড়ে দিব, ভয় পাওয়ার কারণ নাই স্যার। কোনো ভয় নাই স্যার। স্যার আমি আছি, সমস্যা নেই। কোনো প্রশ্ন না, বাংলা এক্সাম তো একটু ইজি লাগে। স্যার অত পায় না বাংলায়। বাংলায় তো মাতৃভাষা ডিজিটাল স্যার। আসেন স্যার, তো প্রথমে আসে অ্যানজাইনা পেক্টোরিস। স্যার নাম্বার আপনি দেবেন, আমি দেব। এই জন্য ডাইভার্সিফিকেশন আসেন। তো প্রথমে আসেন এতগুলা ডিজিজ থেকে আপনি দেখেন, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে প্রথমে যে ডিজিজগুলোর নাম দিয়েছি দেখবেন যে কনজেনাইটাল হার্ট ডিজিজ, তারপরে কার্ডিওমেগালি, ভালভিউলার হার্ট ডিজিজ, অনেকগুলো ডিজিজ দিয়েছে। তো এই গ্রুপ থেকে আমাদের সিলেবাসে এক নাম্বার ডিজিজ যেটা সেটা ইনক্লুডেড করোনারি হার্ট ডিজিজ। So first of all we have to know what is called coronary artery, then we have to go through coronary heart disease. তো চলেন আমরা এবার একটা করে বোঝার চেষ্টা করি। আমাদের হার্টকে এনসার্কেল করে আছে তিনটা বড় বড় করোনারি আর্টারি। তো আমি আর্টারিগুলোকে ড্র করছি, ব্ল্যাক মার্কার দিয়ে ড্র করি। দেখেন স্যার 1 2 3 এভাবে করে তিনটা আর্টারি, এবং এইটা গ্রো করেছে কোথা থেকে জানেন? এটা গ্রো করেছে অ্যাওর্টা থেকে, অ্যাওর্টা। সো করোনারি আর্টারিজ আর অরিজিনেটেড ফ্রম অ্যাওর্টা। তো আসেন আমরা এই করোনারি আর্টারিটাকে একটু ম্যাগনিফাই করে দেখতে চাই। তো চলেন, যখন আপনি করোনারি আর্টারিকে ম্যাগনিফাই করলেন, সবাই বোর্ডে তাকান, you will get 3 layers in the arteries and they are from outer to inner. বাইরের যে থিকনেসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিউনিকা এক্সটার্না, টিউনিকা এক্সটার্না। এর পরের যে লেয়ারটা আছে এটা হচ্ছে টিউনিকা মিডিয়া, টিউনিকা মিডিয়া। এরপরে ভেতরের যে লেয়ারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিউনিকা ইন্টারনা। এরপরে এই ভেতরের লুমেন, যে লুমেন দিয়ে কে পাস হয়? ব্লাড পাস হয়। তাহলে এক নাম্বার টিউনিকা এক্সটারনা, 2 নাম্বার টিউনিকা মিডিয়া, 3 নাম্বার টিউনিকা ইন্টারনা, আর তারপরেই হচ্ছে লুমেন, যে লুমেন দিয়ে কি পাস হয়? ব্লাড পাস হয়। তো তোমরা আগের ক্লাসগুলোতে জেনে গিয়েছো আমাদের বডিতে যে লিম্ফ্যাটিক সিস্টেমটা আছে, লিম্ফ্যাটিক সিস্টেমগুলো এসে কোথায় ওপেন হয় স্যার? রাইট লিম্ফ্যাটিক ডাক্ট আর থোরাসিক ডাক্ট কোথায় ওপেন হয়? এই ভেনা ক্যাভাতে, সুপেরিয়র ভেনা ক্যাভা রিজে। তার মানে যে ফ্যাটগুলো আছে সেই ফ্যাটগুলো এসে কোথায় পড়ছে? রাইট অ্যাট্রিয়ামে পড়ছে।
তো যখন হার্ট নিজেকে পাম্প করে সবার আগে অক্সিজেনেটেড ব্লাডটা পায় হার্ট নিজে তখন দেখা যায় এই ফ্যাট সাবস্টেন্সগুলা এই লুমেনের ভেতরে আস্তে আস্তে ডিপোজিট করছে। তো আমরা এটাকে দেখাচ্ছি এভাবেই, দেখো ডিপোজিট করছে, এই ডিপোজিট করছে। তো আমি জাস্ট এই লুমেনটাকে ম্যাগনিফাই করে একটু দেখাতে চাই আসলে কি ঘটনা ঘটছে এখানে, সেটাকে একটু ম্যাগনিফাই করে দেখাতে চাই। চলো এটাকে ম্যাগনিফাই করে দেখাই। দিস ইজ জাস্ট লুমেনটাকে শো করেছে এখন লুমেন। তো এখন খেয়াল করো লুমেনের ভেতরে যে খালি জায়গাটা আছে এখানে দেখো আপার সাইডেও ফ্যাট জমছে, লোয়ার সাইডেও ফ্যাট জমছে, জমে এই যে ব্লকেজটা ছিল পুরো জায়গাটা এটা 50% ন্যারো করে ফেলছে। আমার আসলে আরো কতগুলো টার্ম এখানে লেখা দরকার ছিল, আমি টার্মগুলো লিখছি। সেটা হলো অ্যানজাইনা পেক্টোরিস বা চেস্ট পেইনের সাথে রিলেটেড কতগুলো টার্ম। নাম্বার 1 অ্যাথেরোস্ক্লেরোসিস, স্ক্লেরোসিস, এরপরে প্লাক, এরপরে থ্রম্বাস। কি ব্লাড ক্লটিং এর জন্য হার্টের ভেতরে এই যে ফ্যাটের ডেপোজিশন, না ব্লাড ক্লটিং না, ক্লটিংটাকে বলে থ্রম্বোসিস, এটা থ্রম্বাস ফ্যাটের ডেপোজিশন। কিছু রিলেশন আছে, অবশ্যই আছে। এখানে যখন ফ্যাট জমে সেখানে গিয়ে ব্লাড কর্পাসেস গুলো যেতে পারে না, আরবিসি আটকে যায়, প্ল্যাটিলেটস আটকে যায়। অনেক সময় হয় কি যে লিপিড গুলো আছে যখন ধরেন প্রেসার কাউন্টার যখন ক্র্যাশ করে বা রিমুভ হয়ে যায় তখন হচ্ছে এটা ব্লাড ক্লটিং ট্রিগার করে, যার কারণে স্ট্রোকের পসিবিলিটি থাকে। এটা হচ্ছে ব্রেন স্ট্রোক। এটা তো ব্রেনের ক্ষেত্রে হয়, হার্টের বাট এটা রিলেশন আছে। এটা কেন বলি স্যার, ব্রেনের ক্ষেত্রে ভ্যাসেলগুলো হচ্ছে মাচ মোর ন্যারোয়ার দেন হার্ট। তো সেই ক্ষেত্রে ব্রেনের ক্ষেত্রে এটা পসিবিলিটি, হার্টের ক্ষেত্রে ওটা পসিবিলিটি কম। তারপর ব্লাড ক্লট হয়, হার্টের ব্লাড ভ্যাসেলগুলো হয়। রাইট, কাম ব্যাক। আচ্ছা আসেন এই জায়গাটাতে আসেন। তো এখন এই যে ফ্যাটের ডেপোজিশন এটাকে বলে অ্যাথেরোস্ক্লেরোসিস, আবার কোন টেক্সটে পাইলাম আর্টারিওস্ক্লেরোসিস, আবার কোন জায়গায় বলা আছে প্লাক, কোন জায়গায় বলা আছে থ্রম্বাস, করোনারি থ্রম্বাস। সবগুলোর মিনিং কাছাকাছি, একই মিনিং। তো যখন ফ্যাট ডেপোজিট করা শুরু করেছে, অ্যাথেরোস্ক্লেরোসিস স্টার্ট হয়েছে, হতে হতে কোন একটা জায়গায় যখন করোনারি এই আর্টারির ভিতরে ফ্যাট জমতে থাকে, এই ফ্যাট ডেপোজিশনটা ডে বাই ডে, ইয়ার আফটার ইয়ার বাড়তেই থাকে। বেড়ে বেড়ে ভেতরের যে লুমেনটা ছিল 100%, সেটা এখন কত পার্সেন্ট হয়ে গিয়েছে? 50% হয়ে গিয়েছে। আচ্ছা এই ব্লাড ভেসেলটা দিয়ে আমি যদি একটু তোমাদেরকে দেখাতে চাই, এই দিকে হার্টের ভেন্ট্রিকেলের দিকে এই দেখো এই আর্টারিটা দিয়ে, হার্টের এই করোনারি আর্টারিটা দিয়ে হার্টের ভেন্ট্রিকেলের দিকে যে মাসেলস গুলো আছে সেদিকে খাবার যাচ্ছিল। ব্লাডের কাজ কি? ব্লাড আসলে কি নিয়ে যাচ্ছে? এই যে ব্লাড করোনারি আর্টারি দিয়ে হার্ট মাসেলে ঢুকতেছে, আসলে সে কি নিয়ে যাচ্ছে? নাম্বার 1, সে নিয়ে যাচ্ছে ওই হার্ট মাসেলগুলোর জন্য, সেলগুলোর জন্য খাবার, ফুড, গ্লুকোজ। আর সেই গ্লুকোজকে ভাঙার জন্য কি? অক্সিজেন। এই জিনিসগুলো সে নিয়ে যাচ্ছে। এখন গ্লুকোজ রিচ করতে পারলেও যখন এইভাবে করে ব্লক হয়ে যায় তখন আমরা দেখতে পাই যে ব্লাডের ফ্লো অনেকটাই কমে যায়। এই ব্লকেজের কারণে, অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণে ব্লাড ফ্লো কমে যায়। তো ব্লাড ফ্লো যদি কমে যায়, অক্সিজেন ক্যারিংটাও কমে যাবে না? তাহলে হার্টের মাসেলগুলোতে, যে আমি একটা সেল ড্র করি, লেট আস কনসিডার দিস সেল হ্যাজ টেকেন ফ্রম ভেন্ট্রিকুলার রিজিয়ন। এই সেলটার ভিতরে কে আছে? C6H12O6। ইউজুয়ালি আমাদের বডিতে কোন ধরনের রেসপিরেশন হয়? অ্যারোবিক রেসপিরেশন হয়। গ্লুকোজটা ভাঙে ইন প্রেজেন্স অফ অক্সিজেন। বাট যখন হার্ট মাসেল, listen to me attentively, the most important topic right now I am discussing. So whenever heart muscle do not get sufficient amount of oxygen on that time, anaerobic respiration is going on in the cell of heart muscle. যখন আমার ব্লাডে সাফিসিয়েন্ট ব্লাড অক্সিজেন যেতে পারছে না, ফ্লো কমে গিয়েছে ব্লকেজের কারণে, 50% ব্লাড যেতে পারছে 50% ব্লকেজের কারণে,
তখন হার্ট মাসেল পর্যাপ্ত পরিমাণের খাবার পায় না, খাবার পেলেও অক্সিজেন পায় না। তখন সেলের ভেতরে যে গ্লুকোজগুলো স্টোর অবস্থায় আছে তাদের এনার্জি প্রোভাইড করতে হবে, আর এই এনার্জি প্রোভাইড করতে গিয়ে তারা অক্সিজেনের অ্যাবসেন্সেই নিজেদেরকে ভাঙতে শুরু করে। তুমি নিশ্চয়ই জানো, whenever glucose is broken down in presence of oxygen you will get 38 molecules of ATP, but whenever glucose is broken down in absence of oxygen, on that time you will get just 2 molecules of ATP, but something is better than nothing. ওই মোমেন্টে দুইটা ATP আমার জন্য এনাফ। তো তখন হার্ট করে কি, হার্টের সেলগুলো করে কি, অক্সিজেনের অ্যাবসেন্সে গ্লুকোজকে ভাঙতে শুরু করে, গ্লুকোজকে ব্রেকডাউন স্টার্ট হয়ে গেল। সো দিস ইজ কল্ড অ্যানারোবিক রেসপিরেশন। সো এ কোয়েশ্চেন ইউ মে গেট ইন দ্য এক্সাম দ্যাট is there any anaerobic respiration occurs in human body? Your answer will be yes. Sometimes anaerobic respiration occurs whenever body cells do not get sufficient amount of oxygen, right? Yes sir. এখন আসো, এইটাকে তুমি বলতেছো অ্যানারোবিক রেসপিরেশন। অ্যানারোবিক রেসপিরেশন নিয়ে আমাদের আইডিয়া কেমন? মডারেট, খুব একটা সুবিধা না। চলেন স্যার, অ্যানারোবিক রেসপিরেশনের অ্যান্টার রিঅ্যাকশনটা আমি একটু লিখি। লাইক মার্কার লিখস তাহলে পরে শুরু দেখতে পাবো। ইনস্ট্যান্ট তো অ্যানারোবিক রেসপিরেশন C6 H12O6 will be broken down in absence of oxygen. So here you have to write enzymes. So it will be produced ethyl alcohol or ethanol, then 2 molecules of carbon dioxide, then 2 molecules of ATP. So this is ethyl alcohol or ethanol. It occurs regarding bacteria, but in case of us, ethyl alcohol do not produce instead lactic acid. Thank you very much. Lactic acid will be produced. Now I will discuss how does this lactic acid produce inside the body. So let us go through anaerobic respiration where lactic acid is produced instead of ethyl alcohol or ethanol. Okay, board তাকাও। এখন আসো অ্যানারোবিক রেসপিরেশনের কয়টা স্টেজ? অ্যানারোবিক রেসপিরেশনের দুইটা স্টেজ। ফার্স্ট স্টেজটা কমন ফর বোথ অ্যারোবিক এন্ড অ্যানারোবিক, and that is গ্লাইকোলাইসিস। এটা এত ইম্পর্টেন্ট স্যার, এটা বিসিএস এও আসছে। বিসিএস মানে বাংলাদেশ ক্যাডার সার্ভিস, গভর্নমেন্ট জব পাইতে গেলে যে পরীক্ষাগুলো দেয়া লাগে সেখানে এমসিকিউ তে আসছে, which one is common for both aerobic and anaerobic respiration? Glycolysis, and it occurs in cell cytoplasm. এটা কোথায় হয়? এটার সাথে মাইটোকন্ড্রিয়া কোনো সম্পর্ক নাই, এটা সেলের সাইটোপ্লাজমে হয়। So this will be the first stage of anaerobic respiration. First stage, and second stage টার নাম হচ্ছে incomplete oxidation of pyruvic acid. তো চলো প্রথমে গ্লাইকোলাইসিসটা দেখি, ফার্স্ট স্টেজটা দেখি। Glycolysis মানে breakdown of glucose. Look at here, sir. So glucose will be broken down and produces 2 molecules of pyruvic acid, CH3, CO, COOH, CH3, CO, COOH. Dear students, observe carefully. 6 number of carbon of glucose is right now here. 1, 2, 3 carbon here, and rest of the 3 carbon in another pyruvic acid. So 2 molecules of what we are getting here? Pyruvic acid. So what will be the definition of glycolysis? Glycolysis means breakdown of glucose. So formation of 2 molecules of pyruvic acid from a single molecule of glucose is called glycolysis. It's an important definition for one more question. It's a creative question, a knowledge based part. আমি প্রায়ই দেখেছি এই কোশ্চেনটা। What is glycolysis? So glycolysis is the first stage for both aerobic and anaerobic respiration, where 2 molecules of pyruvic acids are produced from a single molecule of glucose, and usually it occurs in cell cytoplasm. Well, এবার দেখো এই কনভার্সনের সময়
এই কনভার্সনের সময় সবাই দয়া করে বোর্ডে তাকাও। এই কনভার্সনের সময় এখানে দুইটা এটিপি প্রডিউস হয়, তাহলে এখানেও অবশ্যই কি হবে, দুইটা এটিপি প্রডিউস হবে। দুইটা এটিপি থেকে একটা এটিপি আবার কোথায় ইউজ হয়ে যায়, এখানে ইউজ হয়ে যায়, তাহলে এখানেও সেম একটা এটিপি ইউজ হয়ে যাবে। তাহলে থাকলো কয়টা, একটা টোটাল দুইটা এটিপি থাকলো। আর কি প্রডিউস হবে জানো, NADH2, এখানে একটা NADH2, এই পাশেও একটা NAD, তাহলে দুইটা NADH2। So finally, just think yourself what we are getting from this first stage. We have got 2 molecules of pyruvic acid, 2 molecules of ATP, and 2 molecules of NADH2. So এই তিনটা স্ট্রাকচারকে নিয়ে আমরা সেকেন্ড স্টেজে যাব, ইনকমপ্লিট অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিড। তো চলো আমরা এই তিনটা কম্পাউন্ডকে নিয়ে সেকেন্ড স্টেজে যাই। সেকেন্ড স্টেজের রিঅ্যাকশনটা উপরে লিখতেছি, আমি এখানে লিখতেছি স্যার। তাহলে তুমি জার্নিটা শুরু করবে এখন। তাহলে স্টেজ নাম্বার 2 তে আসছো তুমি। স্টেজ 2 জার্নি ইনকমপ্লিট অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিড। এই স্টেজে কি হবে, পাইরুভিক অ্যাসিডকে নিবা, CH3CO COOH। পাইরুভিক অ্যাসিডটা রিঅ্যাক্ট করবে কার সাথে জানো, এই যে দুইটা NADH2 এর সাথে। এই দেখো NADH2 থেকে দুইটা হাইড্রোজেন নিয়ে নিছে, কে নিয়ে নিছে, পাইরুভিক অ্যাসিড। NADH2 থেকে দুইটা হাইড্রোজেন কে নিয়ে নিছে, পাইরুভিক অ্যাসিড। তাহলে ফর্ম করবে কি, CH3COH HCOOH, আর এটার নামে কি স্যার, ল্যাকটিক অ্যাসিড। তাহলে পাইরুভিক অ্যাসিড কয়টা, পাইরুভিক অ্যাসিড কয়টা, দুইটা। তাহলে দুইটা ব্যালেন্স করো। তাহলে দুইটা পাইরুভিক অ্যাসিডের জন্য NADH2 লাগবে কয়টা, দুইটা। NADও প্রোডিউস হবে কয়টা, ল্যাকটিক অ্যাসিডও প্রোডিউস হবে কয়টা, দুইটা। বুঝছো? তাহলে মেইন রিঅ্যাকশন, এদিকে তাকাও, এদিকে তাকাও। এখানে গ্লুকোজের কার্বন কয়টা, 6টা। এখানে কয়টা আছে বলো, এখানে কয়টা আছে, 1 2 2 2 যা 4, আর এখানে দুইটা 6টা। আর এখানে কার্বন কয়টা আছে দেখো তো, 1 2 3, 3 2 যা 6। কার্বন ডাই অক্সাইড প্রোডিউস হবে, ল্যাকটিক অ্যাসিড প্রোডিউস হলে কার্বন ডাই অক্সাইড প্রোডিউস হবে, নো। ইথানল হইলে হবে, কারণ এখানে 4 ওদিকে 2 আসছে, আর এখানে তো 6টাই কোথায় লেগে গেছে, 6টা কার্বনই ল্যাকটিক অ্যাসিড ফর্মেশনে লেগে গেছে। তার মানে ল্যাকটিক অ্যাসিড যখন ফর্ম হবে তখন কার্বন ডাই অক্সাইড আর প্রোডিউস হবে না। তাহলে দুইটা এটিপি কোথা থেকে আসবে, ল্যাকটিক অ্যাসিড, নো, এই যে দুইটা এটিপি, ওই যে দুইটা এটিপি বেঁচে গেছে না, ওই দুইটা এটিপি। বুঝছো? এরপর ঠিক আছে তো। তাহলে এখন ইনকমপ্লিট অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিডটা রান করার জন্য এনার্জিটা এটা রান করানোর জন্য আসলে ওরকম কোনো এনার্জি লাগে না। এই যে রিঅ্যাকশনটা রান করানোর জন্য কোনো এনার্জি লাগে না। এখানে একটা এনজাইম কাজ করে, এনজাইমটার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেজ এনজাইম। ওই এনজাইমটা এখানে বায়োলজিক্যাল ক্যাটালিস্টের কাজ করে, এখানে কোনো এনার্জি লাগে না। ঠিক আছে স্যার? তাহলে এখানে আমরা দুইটা ল্যাকটিক অ্যাসিড প্রোডিউস হচ্ছে। লেডিজ এন্ড জেন্টলম্যান, বিকজ অফ দিস ল্যাকটিক অ্যাসিড চেস্ট পেইন ইজ স্টার্টস। চেস্ট পেইন হওয়ার কারণ হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডের কারণে আমাদের মাসেলসগুলো নাম হয়ে যায়, তখনই পেইনটা স্টার্ট হয়। তাহলে চেস্ট এই, তাহলে আমরা একটু সামারাইজ করি। আমাদের ব্লকেজ হয়েছে কত পার্সেন্ট, 50%। 50% ব্লকেজের কারণে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ অক্সিজেন হার্ট মাসেলে রিচ করতে পারছে না। না পারার কারণে হার্ট মাসেলে থাকা গ্লুকোজগুলা অক্সিজেনের অ্যাবসেন্সে ব্রেকডাউন হয়ে ল্যাকটিক অ্যাসিড, ওকে দুইটা ক্যালকুলেটর দাও, ল্যাকটিক অ্যাসিড প্রোডিউস যাওয়ার সময় নিয়ে যাবো মনে করে। আরেকটা দাও, স্যার বলুন স্যার। আরেকটা দাও, তিনটা দাও। আমরা আমাদের যখন চেস্ট পেন হয়, গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক আলসারের কারণে এই হার্ট বা চেস্ট পেনটা কেন হয়? আস্তে 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 করো, সমস্যা নেই, আমি দাঁড়াইছি।
গ্যাসের প্রেসারের কারণে পেইনটা বেসিক্যালি প্রেসারের কারণে ডায়াফ্রামকে প্রেসার দেয়, ডায়াফ্রাম থেকে প্রেসারটা আপার সাইডে তো যায়। ওটা মনে হয় যে হার্ট থেকে বাট এটা অ্যাকচুয়ালি না না না, গ্যাস্ট্রিকের পেইনটা এটা বলি, চেস্ট পেইনটা ডিয়ার স্টুডেন্টস, চেস্ট পেইনটা লেফট সাইড থেকে আস্তে আস্তে নেক রিজনের দিকে ছড়িয়ে যাবে, আর গ্যাস্ট্রিকের পেইনটা এই যে ডায়াফ্রাম আছে না, ডায়াফ্রাম পর্যন্ত চাপ দিবে আপনাকে, এটা উপরের দিকে আসবে না। তো এই গ্যাস্ট্রিকের পেইন মেজরিটি পারসন যখন এই অ্যানজাইনা সাফার করে তখন সেটাকে গ্যাস্ট্রিকের পেইন মনে করে এটাকে সে ডিনাই করে, এটাকে সে নেগলেক্ট করে। স্যার দুই ক্ষেত্রেই তো প্রেসার বেড়ে যায়। হ্যাঁ প্রেসার বেড়ে যাবে যখন অনেক কনফিউজিং হয় বিষয়টা। হ্যাঁ এটাই। জিনিসটা একটু রিপিট করবেন জি আবার বলছি স্যার, তাহলে খেয়াল করো, তো যখন ব্লকেজ হয়ে গেল তখন 50% যখন ব্লকেজ হয়ে গেল, হার্ট মাসেলে সাফিশিয়েন্ট অ্যামাউন্ট অফ অক্সিজেন রিচ করতে পারছে না, তখন অক্সিজেনের অ্যাবসেন্সেই আমাদের হার্ট মাসেলের যেই সেলগুলো আছে সেখানে অ্যানারোবিক রেসপিরেশন চলছে, and this anaerobic respiration instead of ethyl alcohol here produce lactic acid, আর এই ল্যাকটিক অ্যাসিডের কারণেই সেলের এনভায়রনমেন্টটা অ্যাসিডিক হয়ে পেইন স্টার্ট করে। তাহলে ল্যাকটিক অ্যাসিড তৈরিটাই মানে ল্যাকটিক অ্যাসিড ফর্মেশনটাই চেস্ট পেইনের মেইন রিজন, আমাদের টেক্সট বুক তাই বলছে। তাহলে খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি এই যে চেস্ট পেইন, এটা তুমি যখন কোনো একটা হেভি ওয়ার্ক করবা, নরমালি তুমি রান করছো তোমার চেস্ট পেইন হবে না, হঠাৎ করে একটা হেভি ওয়ার্ক করলা, একটা ল্যাবোরিয়াস ওয়ার্ক করলা, রান করলা বা এরকম কোনো অ্যাক্টিভিটি রান করলা যেটার কারণে তোমার ব্রিদিং রেট বেড়ে যাচ্ছে, হার্টের পালপিটেশন পাম্পিং রেট বেড়ে যাচ্ছে, তখনই স্যার এই চেস্ট পেইনটা স্টার্ট হবে। এটা আমি নিজে প্র্যাকটিক্যালি দেখেছি, যে তোমার মায়ের ছিল, এটা আমি নিজে দেখেছি। তো মা যখন হেভি কোনো একটা ওয়ার্ক করতেন, রুম ক্লিন করতেন বা কাপড় মাজতেন, তখন ওনার এই পেইনটা স্টার্ট হয়ে যেত, তখন দেখতাম যে প্রায় উনি সোফার মধ্যে বসে থাকতেন এবং খুব চোখ বন্ধ করে রেস্ট নিতেন। এটা রেস্ট নিলে আবার আস্তে আস্তে হার্টের পাম্পিং অ্যাকশনটা কি হয়ে যায়, স্লো হয়ে যায়, তখন পেইনটা চলে যায়। তো ওইরকম সিচুয়েশনে উনি কখনোই চান নাই যে এটা, যেহেতু এইগুলোর যেই ট্রিটমেন্ট এগুলো অনেক হাইলি এক্সপেন্সিভ ট্রিটমেন্ট, তো এই জন্য উনি চান নাই কাউকে খুব একটা বেশি কিছু বলতে, উনি এটা অনেকটাকেই স্যার মানে হাইড করে যেতেন, উনি এটাকে বলতেন না এমনি পেইন উঠছে গ্যাস্ট্রিকের পেইন, এটা বলে উনি অনেকটাই স্যার হাইড করে যেতেন। তো তার মানে উনি জিনিসটাকে পারলেন, পেলে বসে বড় করলেন। পেইনফুল পেইনফুল Yes, yes. আচ্ছা তাহলে নেই না। আমার সাথে পেইনফুল আছে মানুষ বলে তোমার গ্যাসের এই যে গ্যাসের চাপ দেয়, তো গ্যাসের প্রেশারটা যখন গ্যাসের চাপটা ডায়াফ্রামে দেয়, তো ওই চাপটা গিয়ে ডায়াফ্রামে যখন নিচের দিকে নামতে পারে না, সে যখন প্রপারলি কন্ট্রাক্ট এক্সপান্ড করতে পারে না, ডায়াফ্রাম তো একটা পার্টিশন থোরাসিক কেজ আর স্টোমাক, এই মানে অ্যাবডোমিনাল রিজনের মধ্যে, তখন স্যার এই জায়গায় পেইন স্টার্ট হয়। তবে এই পেইনটা মাঝামাঝি জায়গাতেই থাকে, খুব একটা বেশি উপরের দিকে উঠে না, বাট হার্টের পেইনটা কিন্তু লেফট সাইড থেকে আস্তে আস্তে হ্যাঁ এই উপরের দিকে উঠবে, নেক রিজনে একটা নাম হয়ে যায় না, একটা নামিং হ্যাঁ, যিনি সাফার করেছেন তিনি বুঝতে পারবেন আর কি ভালো। তো আমার মাঝে যেটা মা প্রায় বুক ধরে বসে যেত স্যার পেইনটা এভাবে সাফার করতে, তো এটা আমার কাছে আমরা তখন এতটা বুঝি নেই। এটা 2012 সালের কথা বলছি, মা এখন আমার সাথে আছেন। তো আমার ফাদারের একবার হয়েছিল প্রেসার হয়েছিল এরকম যে সিস্টোলিক ছিল 160, ডায়াস্টোলিক ছিল 110 থেকে 110 বা 120 কাছাকাছি। এইজ কবে এখন, এটা কবেকার কথা বলতেছি? I think তখন আমি ক্লাস 10 এ ছিলাম। ও, এবং যদি এরকম কোনো স্ট্রেসে থাকেন বা টেনশনে থাকেন তাহলে স্যার প্রেসার একটু রেইজ করতে পারেন। তখন ডক্টর হচ্ছে একটা টেস্ট দিয়েছিল, ট্রোপোনিনাইট টেস্ট। এই জন্য আমি আপনাকে লাস্ট ক্লাস জিজ্ঞেস করছিলাম যে ট্রোপোনিনাইট কি আমাদের আছে কিনা, বিকজ এটা হচ্ছে একটা কার্ডিয়াক প্রোটিন, মেডিকেল এটা খুব ইম্পর্টেন্ট একটা নাম। ফার্স্টের ক্যাপাসিটি বললাম ওটা অক্সিজেন বেড়ে যাবে কি বাড়লে? হ্যাঁ বাড়তেছে না তো, কারণ যেতে পারতেছে না তো ব্লাড, এই ব্লকেজের কারণে সাফিশিয়েন্ট ব্লাড যেতে পারতেছে না। যাওয়ার কথা ছিল 100% ব্লাড, যেতে পারছে কত পার্সেন্ট স্যার? 50%। তো এভাবে করে আপনি চেস্ট পেইনটাকে পেলে বসে বড় করছেন। এখন শুনেন, যদি প্রিলিমিনারি স্টেজে ধরা যায় যে এটা চেস্ট পেইন, তখন মানে তখন 50% ব্লক, এটা এই অবস্থায় ডক্টর আপনাকে কিছু সাজেশন দিয়ে দিবে, হচ্ছে চেস্ট পেইনের ট্রিটমেন্ট, যে আপনাকে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ দিয়ে দিবে, কিছু এমন কিছু এক্সারসাইজ দিবে যেই কারণে ফ্যাটগুলো বার্ন হবে, আপনাকে ফ্যাটি ফুড টেক করতে নিষেধ করবে, আপনিও নিজে কেয়ারফুল হবেন। বাট যখন আপনি ডায়াগনোসিসে যাবেন না, তার মানে আপনি এটাকে বাড়তে সুযোগ দিবেন।
এবং একটা স্টেজে গিয়ে ব্লকেজটা হয়ে গেল 70 থেকে 90%। আমার মায়ের ক্ষেত্রে হয়ে গিয়েছিল 94%। 99% হয়ে যেতে পারে 100% ফুল ব্লক হয়ে যেত। তাও বাইপাস করতে হবে জি স্যার, তাহলে শুনতে থাকেন স্যার, শুনতে থাকেন, কিছু আজ করিয়ে দেন। এখন 70 থেকে 90% যখন হয়ে যাবে তখন এই জায়গা দিয়ে হার্ট মাসেলে তখন আর কি যাবে না, অক্সিজেনটা যাওয়া অনেকাংশে কমে যাবে। তখন হার্টের মাসেলগুলো কি করতে থাকে, ড্যামেজ করতে থাকে, হার্টের একটা অংশ পাম্পিং বন্ধ করে দিবে, একটা অংশ, পুরো হার্ট না, একটা অংশ ইমপ্রপার ওয়েতে পাম্পিং করছে বা প্রপার পাম্পিং করছে না। হার্টের যে ইসিজি বলি না, ইকোকার্ডিওগ্রাফি, একটা স্মুথ ওয়েতে ওয়েভগুলো আছে প্রত্যেকটা বিটের। বাট যখন অ্যাটাক হবে তখন বোঝা যাবে যে কোন একটা চেম্বার প্রপারলি কাজ করতেছে না। এই যে একটা চেম্বার, সেটা যে কোনো একটা চেম্বার হতে পারে, ইউজুয়ালি ভেন্ট্রিকল গুলাই হয়, কারণ ভেন্ট্রিকলে মেইনলি ব্লাডকে পাম্প করে। তো ওটা যখন হবে তখন এই যে পাম্পিং অ্যাকশনটা ইরেগুলার হয়ে গেল বা পাম্পিং করলো না, এটাই হার্ট অ্যাটাক, এটাই হার্ট অ্যাটাক। তাহলে যখন ব্লকেজ 70 থেকে 90% হয়ে যাবে তখন ওই পার্টিকুলার করোনারি আর্টারি দিয়ে ভেন্ট্রিকলের দিকে অক্সিজেনেটেড ব্লাড প্লাস নিউট্রিশন যেতে পারবে না। না পারার কারণে ওই মাসেলের যেভাবে পাম্পিং করার কথা ছিল ওভাবে পাম্পিং না করে তার পাম্পিং রেটটা কি করে ফেলছে, স্লো করে ফেলছে, ইরেগুলার করে ফেলছে। তখন এই কন্ডিশনটাকে আমরা বলি হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক মানে এইটা না যে এন্টায়ার হার্ট তার অ্যাক্টিভিটি স্টপ করে বসে আছে, কিছু করব না, রাগ করছি, ওরকম না স্যার। একটা অংশ প্রপারলি কি করছে না, দ্যাট ইজ হার্ট অ্যাটাক। তো এটা যখন হয়ে যায় কিছুক্ষণের জন্য, মানে হার্ট ইনঅ্যাক্টিভ বা ইমপ্রপার পাম্পিং এর কারণে কিছুটা আনইজি ফিল করবেন এবং এই মোমেন্টে এরকম একটা সিভিয়ার কন্ডিশনে পেশেন্ট ফেইন্ট হয়ে যাবেন, সেন্সলেস হয়ে যাবে। এরকম সিচুয়েশনে তাকে দ্রুত ডক্টরের কাছে নিতে হবে এবং তাকে ভর্তি করাতে হবে সিসিইউ তে, করোনারি কেয়ার ইউনিট, হার্টের যে ট্রিটমেন্ট করোনারি কেয়ার ইউনিটে। তো সেখানে প্রথমে পেশেন্টকে কিছু টাঙের নিচে কিছু কেমিক্যাল দেওয়া হয়, নাইট্রোসোল স্প্রে দেওয়া হয়, নাইট্রোগ্লিসারিন দেওয়া হয়, এগুলো দিয়ে মোটামুটি কিছুটা চেষ্টা করা হয় আস্তে আস্তে অ্যাক্টিভ করাতে। তো এই অবস্থায় আপনাকে ডায়াগনোসিসে যেতে হবে। এই ডায়াগনোসিসটা হচ্ছে হার্ট অ্যাটাকের ডায়াগনোসিসটার নাম হচ্ছে অ্যানজিওগ্রাম। অ্যানজিওগ্রামের মাধ্যমে একজন পেশেন্টের এই করোনারি আর্টারিতে কোনটাতে কত পার্সেন্ট ব্লকেজ সেটা খুব নির্ভুলভাবে জানা যায়। তাহলে অ্যানজিওগ্রাম যখন করানো হয় তখন ব্লকেজ ধরা পড়লো, লেট আস কনসিডার এই জায়গা 94% ব্লক হয়ে গেছে। তখন ডক্টর কি করলেন, এটা ট্রিটমেন্টে যাবে। ট্রিটমেন্টটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি, অ্যানজাইনার পরবর্তীতে হচ্ছে হার্ট অ্যাটাক। আর এটা ট্রিটমেন্ট দুই রকম, একটা হচ্ছে টেম্পোরারি ট্রিটমেন্ট আর একটা হচ্ছে পার্মানেন্ট ট্রিটমেন্ট। তো প্রথমে টেম্পোরারি ট্রিটমেন্ট। টেম্পোরারি ট্রিটমেন্টটা হচ্ছে বেলুন অ্যানজিওপ্লাস্টি। বেলুন অ্যানজিওপ্লাস্টির অনেকগুলো গ্রুপিং আছে। এর মধ্যে বাংলাদেশের পার্সপেক্টিভে কমন হচ্ছে করোনারি স্ট্যান্ডিং, লেজার অ্যাথেরেক্টমি আছে, এটা এর মধ্যে পড়ে। তার মধ্যে কমন হচ্ছে করোনারি স্ট্যান্ডিং। অনেকগুলো টাইপ পাবেন এই অ্যানজিওপ্লাস্টির মধ্যে। অ্যানজিওপ্লাস্টির মধ্যে অনেকগুলো টাইপ আছে। আর করোনারি স্ট্যান্ডিং এর মাধ্যমে পেশেন্টকে আপনি টেম্পোরারিলি বাঁচালেন কিছুদিন, বাট যিনি করোনারি স্ট্যান্ডিং করবেন উনি আপনাকে বলে দিবেন যে আপনি অবশ্যই কি করতে হবে, পার্মানেন্ট ট্রিটমেন্টে যেতে হবে। আর পার্মানেন্ট ট্রিটমেন্ট হচ্ছে ওপেন হার্ট সার্জারি। এখন মাইনর ইনভেসিভ ওপেন স্যার মাইনর ইনভেসিভ চলে এখন সার্জারি, নতুন টেকনিক্যাল যেটা মডার্ন টেকনিক। কি বলেন একটু শুনি। মাইনর ইনভেসিভ সার্জারি এটা হচ্ছে আপনার রিব কেসটাকে আর ভাঙতে হয় না, ওরা রিব কেস যেখানটা স্পেসিফিক ধরবে আর ওখান থেকে ওরা হচ্ছে কি মাইনর ইনভেসিভ মাধ্যমে যাবে। ওপেন হার্ট সার্জারি পুরো রিব কেসটাকে আর ভেঙে না হয়, পুরো রিব কেস ভাঙতে পারে, নিচে একটা সাইড এটা পুরোটা এখান থেকে কাটা হবে না, পুরোটা কাটতে হয় না, এতটা কাটা লাগে না। আমার ভোট ক্ষেত্রে কিন্তু পুরোটা কাটা, হার্টের নিশ্চয়ই বাইপাস করা লাগছে
থাই রিজন আছে ওখান থেকে কাটবে এটা একটা ব্রেক নিবে স্যার। ওপেন হার্ট সার্জারির মধ্যে বাংলাদেশের পার্সপেক্টিভে ওয়ার্ল্ড ওয়াইড পার্সপেক্টিভ যেটা সেটা বাইপাস সার্জারি পুরো বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমাদের যতটুকু জানা লাগবে ততটুকু ক্লিয়ার করে দিচ্ছি। আসেন স্যার, প্রথমে আসেন বেলুন এনজিওপ্লাস্টিটা বুঝাই। যেখানে ব্লক হয়েছে আমি একটু ডায়াগ্রাম ড্র করে দেই স্যার, হাতে সময় খুবই কম যাচ্ছে আপনাদেরকে এইটার মধ্যে ছেড়ে দিতে, সো দ্যাট বাসায় গিয়ে একটু পড়ার সুযোগ পান। স্যার ট্রিটমেন্টটা কিসের? ট্রিটমেন্টটা হচ্ছে অ্যানজাইনার পরে হার্ট অ্যাটাকের ট্রিটমেন্ট। এখন আপনি যা পড়ছেন সব হচ্ছে হার্ট অ্যাটাকের ট্রিটমেন্ট, মায়োকার্ডিয়াল ইনফারকশনের ট্রিটমেন্ট। তো স্যার ওরা যে কিছু স্টেপিং দেয় এনজিওগ্রাম হার্ট অ্যাটাক হওয়ার আগে করা যাবে না? অবশ্যই করা যাবে, কেন করা যাবে না? তখন যদি ধরা পড়ে ট্রিটমেন্টগুলো তখন হ্যাঁ করা যাবে, অবশ্যই করা যাবে। তো আমাদের দেশে তো স্যার কেউই, আমরা তো স্যার হার্ট নিয়ে কখনোই এত সচেতন না। আমাদের যখন বাথরুমের প্রেশার আসে তখনই বদনা নিয়ে আমাদের দৌড়াদৌড়ি স্টার্ট হয়। এটাই আরো বাজারে বলতে পারতাম, যেহেতু রেকর্ড হচ্ছে অনেক জেন্টালি বলতে হয়েছে আর কি। চিরাং একটা কথা আছে, যাই হোক ওদিকে না যাই। গরু মাংস খাওয়ার আগে কি রেকর্ডিং হচ্ছে, পরে কথাগুলো ব্যাচ ইয়ার আফটার ইয়ার শুনবে। প্রথম সময়গুলো আমার স্যার এরকম বাজে এইভাবে নোংরা স্ন্যাক্স আসেন স্যার, কাম ব্যাক, এদিকে আসেন। তো এখন মার্কার দুইটাও তো সমস্যা হয়ে গেছে। আসেন, এটা হচ্ছে করোনারি আর্টারি, যেখানে ফ্যাট জমে আছে। ফ্যাট জমাটাকে আমি একটু রেড মার্কার দিয়ে দেখাই। এই জায়গায় দেখেন বেশ ভালো পরিমাণের ফ্যাট জমে এটা ঠিক হয়ে আছে, এই জায়গা দিয়ে ব্লাড যেতে পারছে না। তখন একটা ক্যাথেটারকে এন্টার করানো হয়, টিউবকে এন্টার করানো হয় এই জায়গাটাতে। টিউবের এখানে থাকে একটা বেলুন, একটু তাকাও বোর্ডে, বেলুন। আর বেলুনের উপরে থাকে আপেল, তারপরে পিয়ার, নাশপাতি। এগুলাকে দেখবেন বাজারে সেল করার জন্য কতগুলা ফোমের মতো স্ট্রাকচার, জালির মতো স্ট্রাকচার, অনেকটা এরকম স্যার দেখেন, এই যে এরকম একটা স্ট্রাকচার, নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন। তো আপেল রাখলে এটা বেশ এক্সপান্ড করে, আপেলটা বের করে ফেলে সে আবার টিউবের মতো শ্রিঙ্ক করে। সিমিলার স্ট্রাকচারটা থাকবে ঠিক এই জায়গাটাতে, কার উপরে? এই বেলুনের উপরে। এখানে এরকম একটা রিং, এটাকে বলে স্ট্যান্ড। এই রিংটাকে কি বলে? স্ট্যান্ড। রিংটার নাম হচ্ছে স্ট্যান্ড। ওই জায়গাটায় গিয়ে বলি স্যার, ওই জায়গাটায় গিয়ে বেলুনটা কি করবে? এক্সপান্ড করবে। তো বেলুন যখন এক্সপান্ড করবে, রিংটাও এক্সপান্ড করবে না? রিংটা এক্সপান্ড করে এই জায়গাটাতে বসে যাবে। আর কাকে চাপ দিবে সে? ফ্যাটকে চাপ দিবে। ফ্যাট চাপে, ফ্যাটের চাপে এই করোনারি আর্টারিটা বাইরের দিকে একটু কি হবে? একটু এক্সপান্ড করবে। এটা কোনো ফ্যাক্ট নেই, এক্সপান্ড করতেই পারে, বাট ভেতরের লুমেনের জায়গাটা বাড়লো। ঠিক আছে? তো এই করোনারি এটাই হচ্ছে করোনারি স্ট্যান্ডিং। यस স্যার, হার্টে যে রিং পড়ায় বলে এইটাই রিং পড়ানো, এইটাই রিং পড়ানো। এই স্ট্যান্ড মানে রিং, টেম্পোরারি ট্রিটমেন্ট। লেট মি ফিনিশ, বলতেছি স্যার, বলতেছি। তো আমার মাকে বলা হয়েছিল রিংটা পড়ানোর পরে, এটা খুবই এক্সপেন্সিভ ট্রিটমেন্ট আপনারা জানেন। ঢাকার ইউনাইটেড হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করানো হয়েছিল। রিংটার প্রাইস ছিল ওই সময় अराउंड 2 লাখ টাকা। দুটো রিংটা আমি খুব কম জানি, এগুলো নিয়ে যা জানি তাই শেয়ার করতেছি আর কি স্যার। তো এখন ওই রিংটা প্লাস ওভারঅল আইসিইউতে, সরি সিসিইউতে স্টে করতে হয়েছিল अराउंड 10 ডেজ এর মতো। সব মিলে প্রায় 20 লাখের কাছাকাছি খরচ হয়ে গেছিল। 2012 সালের কথা বলতেছি। তো বুঝতেই পারতেছেন কি পরিমাণ এক্সপেন্সিভ ট্রিটমেন্ট। এগুলো সবার পক্ষে এখন সম্ভব না ঠিক স্যার। হয়ে গেছে। এখন তো রিং এর প্রাইস গুলা ঠিক হয়ে গেছে কিছুটা। আর বাইপাস করছে 60 লাখ টাকা দিয়ে। বাইপাস তো কম, বাইপাসে কম লাগে স্ট্যান্ডিং এর থেকে। স্ট্যান্ডিং এ তো রিং আনুষঙ্গিক হয়ে যাতে, বাইপাস তো সার্জারি, বাট এটার কস্ট কম স্যার। এনিওয়ে, তাহলে এভাবে করে আপনাকে আপাতত হার্টটাকে অ্যাক্টিভ করে দেওয়া হলো, আপনি মোটামুটি ভালো আছেন। এখানে কিছু সাইড ইয়েগুলো বলি, যে রিং পরার পরও যেখানে রিং পরা আছে ওইখানে আবার ফ্যাট ডেপোজিট করতে পারে। এটা আশেপাশে ফ্যাট, কারণ যেখানে একবার ফ্যাট ডেপোজিশন হবে সেখানে কন্টিনিউয়াসলি ফ্যাট ডেপোজিট করতে পারে। এই জন্য কার্ডিওলজিস্ট, যিনি স্ট্যান্ডিং স্পেশালিস্ট, তিনি আপনাকে বলে দিবেন যে আপনাকে রিং পরিয়ে দিলাম, আপনার 6 মাস পরে হার্টটা যখন স্টেবল হয়ে যাবে আপনি বাইপাস সার্জারি করে নিয়েন। তো আমার মা বাইপাস সার্জারি করার নাই, উনি রিং পরে ঠিক এখন 13 বছর আগে কথা বলছি, 13 বছর পর্যন্ত বেশ ভালোই আছেন এখন পর্যন্ত। ভালো মানে চলাফেরা করতে পারছেন, বাট আরো আনুষঙ্গিক এজ বাড়ার সাথে সাথে যে
বার্ধক্যজনিত যে সমস্যাগুলো আছে ওগুলো স্যার কিছু মেডিকেশন দেওয়া হয় তো অ্যাডোভাস্টালিন তারপর সোলাস্টালিন ওগুলো খাচ্ছেন হ্যাঁ আপনি যেগুলো বলছেন ওগুলো খাচ্ছেন স্যার এখন আসেন এখন এই যে সমস্যা নেই স্যার আসো এবার পার্মানেন্ট ট্রিটমেন্টে যাচ্ছি পার্মানেন্ট ট্রিটমেন্টটা হচ্ছে এদিকে তাকাও স্যার এইটাকে এই বড় একটা ব্লাড ভেসেল লেফট ভেন্ট্রিকল থেকে বের হয়ে গেছে এটার নাম যেন কি অ্যাওর্টা আর এই জায়গা থেকে বের হইছে তিনটা বড় বড় করোনারি আর্টারি এখন বেশ একটু ওয়াইডার করে ড্র করলাম আর্টারি মনে করো এই জায়গাটাতে ব্লক হইছে এইখানে ব্লক পুরোটাই ব্লক হয়ে আছে ব্লাড যেতে পারতেছে না তখন তুমি করবা কি বাইপাস হচ্ছে আলাদা একটা রোড তৈরি করে দেয়া তুমি এই মেইন রোড দিয়ে হেডেও জিসির মোড়ে যেতে পারো সো দিস ইজ ইওর মেইন ওয়ে আবার চিন্তা করলাম আমি এদিকে যাব না আমি 7 নাম্বার রোড হয়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের সামনে দিয়ে ওয়েল পার্ক হয়ে বের হয়ে যাব সো দিস ইজ ইওর বাইপাস রোড সিমিলারলি এখানে একটা বাইপাস রোড তুমি তৈরি করে দিবা এটাই বাইপাস সার্জারি রোডটা তৈরি করে দেওয়ার জন্য তোমাকে লেগ থেকে ভেইন কেটে আনতে হবে লেগ থেকে আর্টারি না ভেইন কেটে আনতে হবে আমাদের লেগে অনেকগুলো ভেইন আছে সেখান থেকে একটা ভেইনকে কেটে আনা হয় ভেইনকে কেটে আনার কারণটা হচ্ছে অনেক বলছে ওয়াই নট আর্টারি স্যার আর্টারি একটা মেইন ব্লাড ভেসেল তার মধ্যে অক্সিজেনেটেড ব্লাড পাস হয় আর আর্টারি স্যার লুমেন ন্যারোয়ার যেগুলো আমরা স্কিনের নিচে দেখতে পাচ্ছি অল অফ দিস আর ভেইনস আর্টারি আমরা ফিল করতে পারি জাস্ট এই জায়গায় একটা আর্টারিকে টাচ করে ফিল আর্টারি থেকে বডির সেন্টারের দিকে যেমন এখানে একটা আর্টারিকে টাচ করে আমরা পালস মেজার করি রেডিয়াল আর্টারি কি না রেডিয়াল আর্টারিতে আমরা পালস ইটস আ ব্রাঞ্চ অফ সাবক্লাভিয়ান আর্টারি রেডিয়াল আর্টারি তো যাই হোক স্যার পা থেকে একটা ভেইন কেটে নিয়ে আসা হয়েছে ভেইনটা কেটে এদিকে দেখো অ্যাওর্টার সাথে সেলাই করে দেওয়া হয়েছে পাইপটাকে ভেইন পাইপটাকে আরেকটাকে সেলাই করে দিছি কোন দিকে এইখানে তার মানে ব্লাডটা অ্যাওর্টা হয়ে এই প্যাসেজ দিয়ে এই দিক দিয়ে চলে যাবে এটা বাইপাস করে দিলাম এটাই বাইপাস সার্জারি বাট স্যার আর্টারি থিকার হবে না আর্টারি ওয়াল থিকার লুমেন তো ন্যারোয়ার এখনো ওয়াইডার লুমেন দরকার বেশি ব্লাড যাওয়ার এটা জন্য থেকে ফিউচারে কখনো লিপিড জমা হবে মানে ওই ঢাকা দেয় বিষয়টা হইতে পারে যে খাওয়া দাওয়া কন্ট্রোল করবে না তার ক্ষেত্রে হইতেই পারে ভেইনে জমার চান্স কম কারণ ভেইনে যে ভালভ আছে ভেতরে ভালভগুলো ভালভের কথা বলতেছিলাম হ্যাঁ ভালভের মানে খুব কম হবে স্যার তবে এরকম পেশেন্টরা তারা কিন্তু একটা ফুড হ্যাবিট মেনে চলে যেমন মা ক্ষেত্রে অনেক কিছু মেনে চলতে পারে হ্যাঁ যে আপনি বেশি অয়েলি ফুড টেক করবেন না ফ্যাট এন্ড রিচ খাবারগুলো খাবেন এগুলো মা মেনে চলে বাট তারপর একটা এইজে গিয়ে আপনি যদি সাফিশিয়েন্ট হেভি ওয়ার্ক না করেন এক্সারসাইজ না করেন আপনার বডিতে গ্র্যাজুয়ালি ফ্যাট ডক্টররা ফার্স্ট পেশেন্টরা জাস্ট স্মোকিং করে কিনা এন্ড বেশিরভাগই করে জি আসেন স্যার এখন তাহলে স্মোকিং এর কারণে ওই যে কেমিক্যাল যেগুলো আছে হেভি ব্যালেন্স এখন খেয়াল করো এইটা হচ্ছে তোমার বাইপাস তাহলে এগুলো কার ট্রিটমেন্ট অ্যানজাইনার পরে হার্ট অ্যাটাক রিলেটেড ট্রিটমেন্ট টেম্পোরারি ট্রিটমেন্ট বেলুন এনজিওপ্লাস্টি ইটস আ ব্রড গ্রুপ এটা থেকে ছোট্ট একটা ব্রাঞ্চ হচ্ছে করোনারি স্ট্যান্ডিং আছে তারপরে লেজার সার্জারি আছে লেজার অ্যাথারোটমি আছে আর পার্মানেন্ট হচ্ছে ওপেন হার্ট সার্জারির একটা ব্রাঞ্চ বাইপাস সার্জারি ওপেন হার্ট সার্জারি অনেকগুলো কারণে করা হয় হার্টের ভালভ ট্রিটমেন্টের জন্য করা হয় এখানে শুধুমাত্র বাইপাস সার্জারি ওপেন হার্ট সার্জারি থেকে একটা মাত্র বাইপাস সার্জারি আমরা বেছে নিলাম সো দিস আর অল অ্যাবাউট হার্ট অ্যাটাক এবার চলে আসো হার্ট ফেলিউর 3 নম্বরে কি স্যার হার্ট ফেলিউর খুব দ্রুত এটা সেরে ফেলতেছি যখন কিডনি সাফিশিয়েন্ট অ্যামাউন্ট অফ ব্লাডকে ফিল্টার করতে পারে না মানে তার এফিশিয়েন্সি কমে যায় এই ব্যাপারটাকে আমরা বলি ফেলিউরিটি ঠিক তেমনি ভাবে আমাদের হার্ট যেভাবে পাম্প করার কথা তার পাম্পিং অ্যাকশন কমে গেছে স্লো হয়ে গেছে সেটাকে আমরা বলবো হার্টের ফেলিউরিটি হার্ট ফেলিউর এটা কেন হয়ে থাকে এটা হয়ে থাকে এই কারণে বয়স বাড়ার সাথে সাথে আমাদের যে ন্যাচারাল পেসমেকার আছে SAN ফুল ফর্ম বলেন সাইনোঅ্যাট্রিয়াল নোড রাইট অ্যাট্রিয়ামের ইনার ওয়ালে থাকে সেই সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে ইলেকট্রিক্যাল ইম্পালস যেটা রেডিয়েট হচ্ছে সেটা রেট কমে গিয়েছে এই কারণে হার্ট আগে পাম্পিং করতো এভাবে
আর এখন স্লো হয়ে গেছে। তো স্লো যখন হয়ে যাবে বডির সেলগুলো ডিস্টাল এন্ড পর্যন্ত ব্লাড রিচ করবে না, পুরো বডি গ্র্যাজুয়ালি উইক হয়ে যেতে থাকবে এবং এটার ইমপ্যাক্ট এন্টায়ার বডির উপরে পড়বে। এই অবস্থায় আমরা দেখতে পাই হার্ট যখন ফেইলিউর হয়ে যায় তখন একটা আর্টিফিশিয়াল লিথিয়াম আয়ন ব্যাটারির ডিভাইস লাগানো হয়, যেটাকে আমরা বলি আর্টিফিশিয়াল পেসমেকার। একটা স্টেজ এটাকে আগে স্কিনের উপরে লাগানো হতো, এখন স্কিন কেটে স্কয়ার করে স্কিন কেটে এটার নিচে পেসমেকারটাকে বসিয়ে স্কিনটাকে সেলাই করে দেওয়া হয়। এখানে খেয়াল করো যে ব্যাটারিটা ইউজ করা হয় তার নাম লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা আমাদের মোবাইল ফোনে থাকে। বারবার লিথিয়াম আয়নের কথা এই জন্যই বলছি, 2017 এ চট্টগ্রাম বোর্ডে এই কোশ্চেনটা আসছে যে আর্টিফিশিয়াল পেসমেকারে যে ব্যাটারিটা ইউজ করা হয় সেই ব্যাটারি কেমিক্যালি কি দিয়ে তৈরি? লিথিয়াম দিয়ে তৈরি। নাম্বার 2, এই ব্যাটারির এখন যেটা আসবে কোশ্চেন সামনের দিনগুলোতে, এখন আসে নাই, সামনের দিনগুলোতে আসবে, সেটা হচ্ছে এই ব্যাটারির লাইফ স্প্যান কত? অ্যানসার হচ্ছে 7 থেকে 10 বছর, 7 to 10 ইয়ার্স। 7 to 10 ইয়ার্স এই ব্যাটারি থেকে ইলেকট্রিক্যাল ইমপালস প্রডিউস হয়ে এসএম কে দিবে। কিভাবে দিবে সেটা আবার বুঝাই দিচ্ছে। ডিয়ার স্টুডেন্টস, এই আর্টিফিশিয়াল পেসমেকার থেকে তিনটা তার বার হতে পারে সর্বোচ্চ। হ্যাঁ, তোমার হার্টের কন্ডিশন যদি এমন হয় হার্ট সামান্য একটু ইনঅ্যাক্টিভ হয়েছে, তখন একটা তারই যথেষ্ট। আর্টিফিশিয়াল পেসমেকার থেকে একটা ওয়্যার গিয়ে রাইট অ্যাট্রিয়ামে যাবে। কোথায় যাবে? তার মানে হার্ট মাত্র ইনঅ্যাক্টিভ, কিছুটা ম্যালফাংশন করছে, এতটা না, এসএন ঠিকভাবে কাজ করছে না, মাত্র সে ইনঅ্যাক্টিভ হওয়া শুরু করছে। তখন কয়টা তার? একটা তার। ওই এক তার কই যাবে? কেন রাইট অ্যাট্রিয়ামে কেন যাবে? কারণ রাইট অ্যাট্রিয়ামে এসএন কে সে অ্যাসিস্ট করছে। এসএন যতটুকু দিচ্ছে বাকিটা কোথা থেকে যাচ্ছে? ওই ব্যাটারি থেকে যাচ্ছে। তোমার হার্টের অবস্থা আরেকটু খারাপ, তখন দুইটা ওয়্যার যাবে। সেকেন্ড ওয়্যারটা যাবে রাইট ভেন্ট্রিকেলে, সেকেন্ড ওয়্যারটা যাবে রাইট ভেন্ট্রিকেলে। তার থেকেও অবস্থা খারাপ হার্টের, সেক্ষেত্রে তিনটা ওয়্যার যাবে, সর্বোচ্চ তিনটা, এর বেশি যাইতে পারে না। 3 নাম্বার ওয়্যারটা যাবে লেফট ভেন্ট্রিকেলে। তাহলে এট ফার্স্ট রাইট অ্যাট্রিয়াম, সেকেন্ডে রাইট ভেন্ট্রিকেল, থার্ড ওয়ান লেফট ভেন্ট্রিকেল। এইভাবে করে তারা এই ভেন্ট্রিকুলার যে ওয়ালগুলো আছে সেখানে ইলেকট্রিক্যাল ইমপালস দেয় ব্যাটারি থেকে, দেন হার্টটা কন্ট্রাক্ট এক্সপ্যান্ড করে। তার মানে হার্ট ফেলিউর হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে হার্টের যে ন্যাচারাল পেসমেকার সেটার ইনঅ্যাক্টিভ হওয়া। আর এটা ট্রিটমেন্ট হচ্ছে হার্ট ফেলিউরের ট্রিটমেন্ট হচ্ছে আর্টিফিশিয়াল পেসমেকার, 1 ওয়্যার পেসমেকার, 2 ওয়্যার পেসমেকার, 3 ওয়্যার। কখন কোনটা কোন জায়গায় রাখবে সেটাও ক্লিয়ার করে দিলাম। So that's it from my side regarding cardiovascular disease, particularly coronary heart disease. So this topic is over. From next class we will start chapter 7, locomotion and organ movement, from biology second paper. Thank you very much. Allah Hafiz. Assalamu alaikum.